আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 আজ আমাদের সারা বিশ্বস্তব্ধ। তাই তোমাদেরকে একটি কথা বলছি, আমাদের বাংলাদেশ সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশ মোতাবেক আমাদের বাইরে চলাফেরা করতে হবে। আর সর্বোপরি তোমাদের বাবা মায়ের কথা অবশ্যই অনুসরণ করে বা তাদের কথা মতো বাইরে চলাফেরা করবে। আজ আবার তোমাদের সামনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজির হয়েছি। সরলরেখার তৃতীয় অধ্যায় আমাদের। এই অধ্যায়ের আজকে স্থানাঙ্ক বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমাদের এই যে সরলরেখা বিষয়ক স্থানাঙ্কটা আসলো, এই স্থানাঙ্কের মধ্যে তোমরা ইতিমধ্যে কার্তেশীয় স্থানাঙ্ক সম্বন্ধে ধারণা লাভ করেছ। আজকে আমরা আরেকটি স্থানাঙ্ক নিয়ে কথা বলবো। সেই স্থানাঙ্কটার নাম হলো পোলার স্থানাঙ্ক বা অক্ষকৌণিক স্থানাঙ্ক। তাহলে আমাদের যে নতুন একটি স্থানাঙ্ক আমাদের এই একাদশ শ্রেণীতে পরিচিত হচ্ছি, সেটা হলো কি পোলার স্থানাঙ্ক বা অক্ষকৌণিক স্থানাঙ্ক। তাহলে দেখো, আমরা পোলার স্থানাঙ্ক এবং অক্ষকৌণিক স্থানাঙ্কটা শুরুতে আমাদের একটু ধারণা নিয়ে নিই। তাহলে লক্ষ্য করো, আমি সমতলে একটি বিন্দু নিলাম, ও বিন্দু। এই ও বিন্দুকে বলা হয় মেরু, বা আমরা ইংলিশে যদি বলি পোল। যে মেরু বা পোল। তাহলে ও বিন্দুগামী একটি সরলরেখা ও এক্স আঁকলাম। যে ও বিন্দুগামী একটি সরলরেখা ও এক্স আঁকলাম। এই ও এক্স রেখাটাকে মূল রেখা বা আদি রেখা বলা হয়ে থাকে। তো ফার্স্ট আমরা কি বললাম, সমতলে একটি বিন্দু নিলাম এবং এই বিন্দুগামী ও এক্স একটা সরলরেখা আঁকলাম। তাহলে এই যে মূল বিন্দু নিলাম, এই মূল বিন্দুটাকে বলা হয় ও মেরু এবং ও এক্সটাকে বলা হয় মূল রেখা। আবার এই সমতলে পি যে কোনো একটা বিন্দু, পি যে কোনো একটি বিন্দু, এই ও থেকে পি বিন্দু দূরত্ব আমরা 8 ধরলাম। যে ও থেকে পি বিন্দুর দূরত্ব ওপি ইকুয়াল টু আর। তাহলে এবং এক্স পি ও এক্স ইকুয়াল টু যদি থিটা ধরি, থিটা ধরলাম, তাহলে দেখো আমাদের সম্পর্কটা দাঁড়ালো যে পি সমতলে আমরা যে কোনো একটা বিন্দু নিলাম। এই ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব যদি ওপি ইকুয়াল টু কি হয়, আর হয়, এবং এক্স ও পি অথবা পি ও এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, তবে আর থিটাকে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক বলা হয়। দেখো, তাহলে আমাদের পোলার স্থানাঙ্কের প্রকাশটা কিভাবে করব? আর থিটাকে পোলার স্থানাঙ্ক বলা হয়, যেখানে আর কে পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। সেখানে আর কে পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, আর থিটাকে ভেক্টর কোণ বলা হয়। তাহলে এই ছিল আমাদের পোলার স্থানাঙ্কের পরিচিতি, যে আমাদের নতুন একটি স্থানাঙ্ক যে পোলার স্থানাঙ্ক বা অক্ষ স্থানাঙ্ক, অক্ষকৌণিক স্থানাঙ্ক, সেটাকে আমরা আর থিটা দ্বারা সূচিত করি। তাহলে আমাদের এই ওপিটাকে যদি আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি, যে ওপি ইকুয়াল টু যদি আর হয়, তাহলে এই কিউ বিন্দু স্থানাঙ্কটা দাঁড়াবে পাই আর পাই প্লাস থিটা। যদি আমরা
ওপিটাকে পিওটাকে কি যদি কিউ পর্যন্ত বর্ধিত করি যেন ওপি ইকুয়াল টু আর হয়, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক করে দাঁড়াবে কি আর ইকুয়াল টু পাই আর প্লাস থিটা। তাহলে এখন আমরা দেখো আলোচনা করব কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে কি একটা সম্পর্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সমতলে আমরা যে কোনো একটা পি বিন্দু নিলাম, যে পি বিন্দুটা, এই পি বিন্দুর পোলার স্থানাঙ্ক হলো আর থিটা, যে পি বিন্দুটা আর থিটা ও কার্তেশীয় স্থানাঙ্ক এই কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা এক্স দ্বারা সূচিত করি। তারপরে দেখো এইভাবে আমরা একটা সমতলে পি বিন্দু নিলাম, তাহলে এক্স অক্ষ, এই ওটা হলো মূল বিন্দু। তাহলে এই যে সমতলে পি একটা বিন্দু নিলাম আমরা, এই পি বিন্দুটা পোলার স্থানাঙ্ক হলো আর থিটা ও কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। ওপি যোগ করলাম এবং পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা পি এর লম্ব অঙ্কন করলাম। এখানে কি কাজটা করেছি, ওপি যোগ করেছি, আর পি এ লম্ব অঙ্কন করলাম ও এক্স। তাহলে এই দেখো ওপি ইকুয়াল টু হলো আর, পি ও এক্স বা পি ও এ ধরলাম হলো থিটা। যেহেতু পি বিন্দু পোলার স্থানাঙ্ক আর থিটা ধরেছি, তাহলে ওপি ইকুয়াল টু হলো আর, পি ও এ ইকুয়াল টু থিটা, ও এ ইকুয়াল টু হলো এক্স। যেহেতু পি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক এক্স হয়, তাহলে পি এ ইকুয়াল টু হলো ওয়াই। তাহলে দেখো আমাদের এই চিত্রটা থেকে আমরা এটুকু জানলাম। তাহলে এটা হলো থিটা, তাহলে এটা আর, এটা এক্স, এটা হলো ওয়াই। তাহলে আমরা কেন এইগুলো বলতে পারলাম, কারণ আমরা ধরে নিলাম যে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা এবং কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এই তথ্য থেকে আমরা এই চিত্রটা উপস্থাপন করলাম, যে ওপিটা যোগ করলাম, লম্ব অঙ্কন করলাম, তাহলে এই তথ্যটুকু আমরা পেতে পারি। তাহলে পাওয়ার পর এখন লক্ষ্য করো যে আমাদের টার্গেট আর এবং থিটার মধ্যে সম্পর্ক নিয়ে নেওয়ার জন্য, তাই তোমাদের একটি কথা বলে দিই, আর অলওয়েজ ধনাত্মক, 0 থেকে বড় হবে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আর অলওয়েজ। তাহলে এই সম্পর্ক যদি নিতে চাই আমরা, যেহেতু এখানে লম্ব অঙ্কন করলাম, এই জায়গায় একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজটার এ বিন্দুতে সমকোণ। তাহলে আমরা বলতে পারি এ পি ও একটা সমকোণী ত্রিভুজ, এ পি ও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই জায়গায় লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর এর সাথে আমাদের এক্স ওয়াই, আর এবং থিটার সাথে এক্স ওয়াই সম্পর্ক, আর থিটার সাথে এক্স ওয়াই সম্পর্কটা স্থাপন করতে গিয়ে আমরা বললাম যে পি ও এ ত্রিভুজের মধ্যে, তাহলে পি এ ত্রিভুজের মধ্যে আমাদের থিটা কোণের সাপেক্ষে নিতে হবে। তাহলে এ হলো সমকোণ, আর হলো অতিভুজ। তাহলে ওয়াই এর সাথে আর এর সম্পর্ক, আবার এক্স এর সাথে আর এর সম্পর্ক। তাহলে যেহেতু এক্সটা সেখানে কি ভূমি,
আর আরটা হলো অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক হলো cos থিটার। দ্বিগুণ অনুপাত কজের সম্পর্ক, এই বাহুগুলোর সাথে অনুপাতের সম্পর্ক আমরা এখানে উপস্থাপন করলাম যে cos থিটা সমান হলো ভূমি বাই হলো অতিভুজ। তাই অতিভুজটা কি, যে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ, আর সমকোণের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করে তাহলে সেটা হলো ভূমি। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, যে ভূমিটা হলো সেখানে x আর ওপিটা হলো r। তাহলে সেখান থেকে আমরা দেখো লিখতে পারি যে x ইকুয়াল টু হলো r cos থিটা, x ইকুয়াল টু হলো r cos থিটা। আবার দেখো এখন আমরা যদি লম্বের সাথে সম্পর্ক আনি, y এর সাথে সম্পর্ক আনতে চাই, তাহলে সেখানে আসবে অনুপাতে যে sin থিটা সমান PA বাই হলো OP। তাহলে এই P এর মানটা হলো y আর ওর মানটা হলো r, সেখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু হলো r sin থিটা। তাহলে দেখো এই হলো আমাদের পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করা, যে আমাদের যদি পোলার থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে যাই তাহলে x সমান হলো r cos থিটা, y ইকুয়াল টু হলো r sin থিটা। এখন এই যে আমরা দুটো সমীকরণটা পাইলাম, এই x এবং y, এখন যদি আমরা তাদেরকে বর্গ করে যোগ করি, যেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, দিয়ে যদি বর্গ করে 1 নং এবং 2 নং বর্গ করে যোগ করি, 1 নং ও 2 নংকে বর্গ করে যোগ করি, তাহলে দেখো তো কি পাবো, আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে সেখানে যদি আমরা r স্কয়ার কমন নেই তাহলে দেখো আসবে cos স্কয়ার থিটা প্লাস হলো sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে r স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাইলাম, তা আমরা শুধু লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্রায় হলো y স্কয়ার। তাহলে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস হলো y স্কয়ার। এই দেখো আর আমরা যদি এখানে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দেই, 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই, তাহলে দেখো কি আসবে, y বাই x, আর সেখানে sin থিটা বাই হলো cos থিটা tan থিটা। সেখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স y বাই x। তাহলে এখন লক্ষ্য করো এই যে দুটো জায়গা থেকে আমরা যে প্রকাশ করলাম, তাহলে এই দুটি সমীকরণ হলো কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করা। তাহলে এই যে আমাদের সম্পর্ক পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে আমরা এই সম্পর্কটা পাইলাম, যে একটা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, আমরা সেই সম্পর্কটুকু তোমাদেরকে দেখালাম। তাহলে এখন লক্ষ্য করো এখন এই যে থিটার স্থানাঙ্ক, যে বিভিন্ন চতুর্ভাগে এই থিটারের অবস্থান, আমরা যে পোলার স্থানাঙ্কে প্রকাশ করলাম যে আর থিটা, এখানে থিটা বিভিন্ন চতুর্ভাগের জন্য অবস্থান। কারণ আমাদের এই কার্তেশীয় সমতলে যদি আমরা পরস্পরচ্ছেদী দুটি লম্ব সরলরেখা অঙ্কন করি, x ড্যাশ y ড্যাশ, তাহলে ওটা কি বিন্দু, মূল বিন্দু। তাহলে এখানে এই সমতলটা 4টা ভাগে বিভক্ত হয়েছে।
এখন কোণের পরিমাণ, এখানে যে আমাদের থিটা কোণের পরিমাণটা আসলো যে পি বিন্দু পোলার স্থানাঙ্ক আর থিটা নিলাম, তাহলে এই বিন্দুটা যদি পি বিন্দুটা প্রথম ভাগে হয়, দ্বিতীয় ভাগে হয়, তৃতীয় ভাগে হয়, চতুর্থ ভাগে হয়, তাহলে তার অবস্থানগুলো পরিবর্তন হবে, কোণের পরিমাণটা পরিবর্তন হবে। তাহলে থিটা কোণের পরিমাণ যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, যে থিটা কোণের কি আমাদের আলোচনা হবে যে বিভিন্ন চতুর্ভাগে থিটার অবস্থান, বিভিন্ন চতুর্ভাগে থিটা। তাহলে প্রথম চতুর্ভাগে যদি হয়, প্রথম চতুর্ভাগে অর্থাৎ XY বিন্দুর জন্য থিটাটা কি হবে? tan ইনভার্স y/x। আর যদি দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ -xy, কারণ পি বিন্দুটা সেখানে অবস্থিত হলো x পজিটিভ y নেগেটিভ, তাহলে বিন্দুর জন্য থিটার অবস্থান হবে পাই মাইনাস tan ইনভার্স y/x। এবং তৃতীয় চতুর্ভাগের জন্য অর্থাৎ বিন্দুটা যদি x মাইনাস y হয়, তাহলে এই বিন্দুর জন্য থিটা ইকুয়াল টু হবে -পাই প্লাস tan ইনভার্স, এখানে আমরা পরম মান দিতে পারি যেহেতু পজিটিভ নেগেটিভ উৎপন্ন হবে, y/x। এক্ষেত্রে আমরা আবার আরেকটা লিখতে পারি পাই প্লাস tan ইনভার্স y/x। এখানে আমাদের কোণের শর্তটা যদি 0 ডিগ্রি লেস দেন 0 লেস দেন থিটা লেস দেন পাই হয়ে, আর যদি সম্পর্কটা -পাই লেস দেন থিটা লেস দেন পাই হয়, তাহলে আমাদের এই সম্পর্ক নিয়ে আমরা প্রতিষ্ঠিত করব। আর যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থান হয়, অর্থাৎ বিন্দু স্থানাঙ্ক যদি x মাইনাস y এর জন্য, এই থিটাটা হয়ে যাবে কি 2পাই tan ইনভার্স y/x অথবা মাইনাস tan ইনভার্স y/x। তাহলে আমাদের বিভিন্ন অবস্থানের জন্য যে আমাদের থিটার অবস্থানটা আমরা এই আলোকে আমরা নির্ণয় করব। তাহলে তোমাদের এই বিষয়বস্তু তোমাদের জানতে হবে যে আমাদের যদি একটা বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত হয়, এই চতুর্ভাগ অবস্থান অনুসারে আমাদের কোণের অবস্থানটা বের করতে হবে, কোনটা কোন চতুর্ভাগে অবস্থিত হয়। তাহলে আমরা দেখো আজকে একটা বিন্দু পোলার স্থানাঙ্ককে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তরিত করব। 3√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। 3√3 বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক যেহেতু আমরা নির্ণয় করব, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি বিন্দুর পোলার স্থানাঙ্ক r থিটা। তাহলে এটা কি স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক। 3√3 কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে তোমার x এর মানটা কত? 3, আর y এর মানটা কত? √3। তাহলে সুতরাং এই যে আমরা পড়লাম r ইকুয়াল টু এই যে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক x² প্লাস y², সেখান থেকে আমরা লিখতে পারি 3² প্লাস হলো √3²। তাহলে দেখো 9 প্লাস 3 এই √12। তাহলে দেখো আমরা পাইলাম 3 ছাড়া 12, তাহলে তাকে যদি বর্গমূলে আমরা পরিবর্তন করি 2√3 হয়। এবং এই 3√3 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? যেহেতু এখানে 3 পজিটিভ এবং √3 পজিটিভ, তাহলে সেই বিন্দুটা হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে থিটা সমান হলো tan ইনভার্স y √3 বাই হলো 3। তাহলে দেখো কি আসলো,
tan ইনভার্স কাটাকাটি করলে হয় 1/√3। তাহলে tan কত ডিগ্রি মান 1/√3? যে 30 ডিগ্রি মান হলো 1/√3, যে আমাদের এই 30 ডিগ্রি মানটা 1/√3। তাহলে আমরা বলতে পারি π/3 π/6। তাহলে π/6। তো নির্ণয় পোলার স্থানাঙ্ক স্থানাঙ্ক 2√3 π/6। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আমরা একটা জিনিস যেটা আলোচনা করলাম, যে আমাদের এখানে তোমাদের আজকে যে বিষয়বস্তুটা, আমরা পোলার স্থানাঙ্ককে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করা, এবং পোলার স্থানাঙ্কটা কি, পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এইরকম একটা বিন্দুর পোলার স্থানাঙ্ককে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা পোলার স্থানাঙ্কে প্রকাশ করলাম। তাহলে এইভাবে তোমাদের বইয়ের মধ্যে আমাদের যে পাঠ্য বইগুলো আছে, এসইউ আহমেদ যে বইটা তোমাদের আছে, সেই বইয়ে দেখবা অনেকগুলো বিন্দু আছে, সেই বিন্দুগুলো থেকে আমাদের পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে পারবে। আবার দেখো একটা বিন্দুর কে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। বিন্দুকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। এখন এটা একটা পোলার স্থানাঙ্ক, আমরা দেখে বুঝতে পারলাম। কারণ কেন, এখানে 4 আছে, এখানে π/4 আছে, তো এটা একটা কোণের পরিমাণ। তাহলে আর এবং এটার সাথে আমাদেরকে প্রকাশ করতে হবে, তা আমরা একটা বিন্দুর অবস্থান থেকে আমরা বুঝতে পারব। তাহলে দেখো আমরা ধরে নিলাম যে ধরি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক xy। তাহলে আমরা এই সম্পর্ক যে আমরা লিখেছিলাম x = হলো r cos θ, তাহলে rটা হলো এখানে 4 cos θ, θটা হলো π/4। তাহলে cos 45 ডিগ্রি মান হলো, cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে সেটা কাটাকাটি করলে কি আসে, 2√2। কারণ আমাদের এই যে সম্পর্ক x = r cos θ, এই সম্পর্ক থেকে আমরা লিপিবদ্ধ করলাম, এবং y = r sin θ। তা r এখানে কত, 4, তাহলে sin π/4। তাহলে sin π/4, এই 45 ডিগ্রি মান হলো 1/√2, তার মানটি হলো 2√2। তো নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক 2√2। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম, পোলার স্থানাঙ্কের মধ্যে এবং কার্তেশীয় স্থানাঙ্ক, এবং পোলার স্থানাঙ্ককে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক নেওয়া যায় এবং কার্তেশীয় স্থানাঙ্ককে কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তরিত করা যায়, তোমরা সেই বিষয়গুলো তোমাদের যে বই আছে, বাজারে যে পাঠ্যসূচি বইগুলো আছে, সেই বইগুলো থেকে তোমরা সেই বিষয়বস্তু আরও আলোচনা সমাধান করবে। সমস্যা হলে আমাদের যে আহমেদ বাউনী একাডেমি স্কুল কলেজের যে চ্যানেল আছে, সেখানে তোমরা আমাদের জানাবে, আমরা আরও সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তা আজ এখানে শেষ করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।